ডক্টর ইউনূস সরকারের একটা রহস্য ফাঁস করে দিয়েছেন পীর সাহেব চরমোনাই এবং পিনাকি ভট্টাচার্য, এবং এটা নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে। বিষয়টা এতটাই ভয়ানক এবং ডেঞ্জারাস এবং সরকারের জন্য ডিজাস্টারাস যে পিনাকির ভিডিও ব্লক করেছিল সরকারের পক্ষ থেকে কেউ, যদিও দ্যাট ওয়াজ ফর দি টাইমিং, সাহস পায়নি দীর্ঘ সময় ব্লক রাখতে, কিন্তু ব্লক করেছিল। এর মানে কি তাদের মাথা খারাপ হয়ে গেছিল। আরে পিনাকি কি ফাঁস করে দিল, থাকবে না তো কিছু, এই সরকারের ভিত্তি তো নাড়িয়ে দিল। পিনাকি যা বলেছেন, যা ফাঁস করেছেন, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে পীর সাহেব চরমোনাই একই কথা বলেছেন, তাতে তো এই সরকার থাকার অধিকার নাই। মানুষ একটু নাড়া দিলে তো এই সরকার দৌড়ে পালাবে। মৌলিকভাবে বক্তব্যটা হচ্ছে এই সরকার ভারতের ফাঁদে পড়েছে বা ভারতের কথায় চলছে। আরে ভাই, হাসিনা ভারতের কথায় চলার কারণেই তো বাংলাদেশের মানুষ তাকে পিটিয়ে বাংলাদেশ ছাড়া করেছে। আওয়ামী লীগের এই করুণ পরিণতির মূল কারণই তো ভারতের কথায় চলা, ভারতকে বস মানা। এবং আমরা যে দ্বিতীয় স্বাধীনতা বলি, দ্বিতীয় স্বাধীনতা ফ্রম হোম, ফ্রম ভারত। আর সেই ভারতের কথায় যদি ইউনূস সরকার চলে, ইউনূস সরকারকে তো পিটিয়ে নামিয়ে দেওয়া দরকার। আমরা এই ইউনূস সরকারের দীর্ঘদিন দেখেছিলাম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, কোনো ছাড় নেই। ইউনূস আঙ্গুল বাঁকা করে কথা বলতেন মোদির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কোনো ছাড় দিতেন না। কিন্তু এখন আমরা কি দেখছি, হাসতে হাসতে ইলিশ দেয়। রহস্যটা কি? বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে না, তাদেরকে ইলিশ দিতে হবে। প্রেমটা কোন জায়গায়? আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি নিজেই একজন ভারতপন্থী লোক। তিনি পুরো ইউনূস সরকারকে ভারতের ফাঁদে ফেলেছেন বা ভারতের সাথে একটা গোপন সম্পর্ক করেছেন। উপরে উপরে সম্পর্ক খারাপ, কিন্তু ভিতরে ভিতরে সম্পর্ক ভালো। নইলে ইলিশ দেওয়াটা হয় কোন জায়গায়? যেমন নিজে না খেতে পেরে দেখেন, প্রথমে এই জিনিসটা বুঝুন যে ফরেন পলিসি মানে রিয়ালিজম। এর মানে ফরেন পলিসি ইজ অপারেটেড থ্রু ন্যাশনাল ইন্টারেস্ট। মূল ডিটারমিনেন্ট হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ। এখানে প্রেম প্রীতি ভালোবাসার কোনো আলাপ নেই, স্বার্থের আলাপ। যেখানে লাভ সেখানে আছে। ইসরায়েলের সাথে সম্পর্কে লাভ থাকলে ওইখানে ওই সম্পর্ক করে মানুষ, এটাই বাস্তবতা। ফরেন পলিসি এতটা নিষ্ঠুর। আমেরিকা সারা পৃথিবীতে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, যে মানুষ হত্যা করেছে, সেটা কি ইসরায়েলের চেয়ে কম না বেশি? বেশি। সে আমেরিকার পিছনে সবাই ছুটে কি জন্য? বাংলাদেশ ছুটে, জামাত ইসলামী ছুটে কি জন্য? চীনের ইতিহাস যদি দেখেন, চীন কি আকাম কম করেছে? জাপানের ইতিহাস দেখেন, জাপানের মতো নৃশংস কোনো দেশ ছিল না, এটা অনেকে জানেন আপনারা। জাপানিজরা চাইনিজদেরকে কিভাবে হত্যা করেছে, কত লক্ষ চাইনিজদেরকে জবাই করে হত্যা করেছে, জানেন ইতিহাস? কতটা নৃশংস ছিল, কয়েকশো বছর আগের ঘটনা। সেই যুক্তরাষ্ট্র, চীন, জাপান, তাদের পিছনে সবাই ঘুরে কেন? এটা স্বার্থের খেলা, এখানে প্রেম প্রীতির কোনো স্থান নেই। এখন ভারত বাংলাদেশের সম্পর্ক এটা স্বার্থের, কিন্তু সেই ফরেন পলিসি স্বার্থের ঊর্ধ্বে উঠে কখন? একদম গভীর থেকে গভীরতর সম্পর্ক থাকলে, যেটা আওয়ামী লীগ এবং ভারতের ক্ষেত্রে হয়েছিল, যে বাংলাদেশ ভারত বা হাসিনা ভারত সম্পর্ক স্বার্থের ঊর্ধ্বে। আর ভারত যা চাইতো সব দিয়ে দিত। কিসের বাংলাদেশের স্বার্থ? মোদি যা চাইবে দিয়ে দিব, কোনো কথা নাই। নামমাত্র মূল্যের ট্রানজিট দিব। নিজে না খেয়ে অন্য কাউকে খেতে দেয় কখন? আপনার খুব প্রিয় তখন সন্তানদেরকে। সাধারণত নিজে না খেয়ে অন্য কাউকে খেতে দেয়, এটা কোন ক্ষেত্রে হয়? সন্তানদের ক্ষেত্রে হয়। এটা অন্য কারো ক্ষেত্রে হয়ই না। আরে ভাই, নিজে খাইতে পারি তুই কে? কিন্তু একমাত্র নিজের ঔরসজাত সন্তান, ভালো একটা খাবার মন চায় খেতে, পছন্দ, কিন্তু সন্তান পছন্দ করে, আপনি নির্দ্বিধায় সন্তানকে দিয়ে দিবেন। একদম সর্বোচ্চ সম্পর্কের ক্ষেত্রে এটা ঘটে, নইলে এটা ঘটে না। সে ভারতকে ইলিশ দিচ্ছে, টনকে টন ইলিশ দিচ্ছে নামমাত্র মূল্যে, অথচ বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না। ভারতে পূজা, আরে ভাই বাংলাদেশে পূজা নাই, এখানে বাংলাদেশের হিন্দুরা তো ঠিক মতো কিনতে পারছে না। কোন পর্যায়ের সম্পর্ক থাকলে ইলিশ দেওয়া হয়? এর মানে আসলে ভারতের সাথে এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রভুপাদের গভীর প্রেম, নইলে ইলিশ দেওয়ার মতো ঘটনা ঘটে না। এবং হাসাহাসি করতে করতে ইলিশ দেন। আমাদের মৎস্য উপদেষ্টাকে জিজ্ঞেস করেন, তিনি হাসেন। এটা সবকিছু বলতে পারছেন না। তার মানে ভারত কঠিনভাবে ইউনূস সরকারের উপর চেপে বসেছে। এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উতলা হওয়া, এর পেছনেও ভারত আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়নি, এখন জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধ করতে চায় না, এর পিছনেও ভারতের প্রভাব আছে। এই বিষয়গুলোই সামনে এনেছেন পিনাকি ভট্টাচার্য। এখন বীর সাহেব চরমোনাই বলছেন দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। মিল আছে? বীর সাহেব চরমোনাই কি ফাও ফাও বলেছেন? হাসিনা পালানোর পর দিল্লির প্রেসক্রিপশনে এই কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আসলে এরকম ঘটনা ঘটছে। সবচেয়ে বড় প্রমাণ ইলিশ দেওয়া। বাংলাদেশের সাথে ইউনূস ইন্ডিয়া মোদির কাছে সফরে যেতে পারেন, এটাও হয়।
নতুন কোন চুক্তি করতে পারেন তাও হয়, কিন্তু ইলিশ দেওয়াটা হচ্ছে সর্বোচ্চ প্রেমের বহিঃপ্রকাশ। কতটা গভীর প্রেম চলছে, এর মানে দিল্লি নানানভাবে প্রভাবিত করছে, এটা পীর সাহেব চরমনাই জানেন বা টের পেয়েছেন বলে তিনি বিষয়টা সামনে এনেছেন। দিল্লির প্রেসক্রিপশন দিয়ে দেশ চালাবে, তার অবস্থা করা উচিত একদম হাসিনার মতো। ওইটাই পিনাকি বলেছেন যে আরেকটা গণঅভ্যুত্থান আসন্ন, অনিবার্য। আর এতেই সরকার ভয় পেয়ে আর পিনাকির কথা তো বিশ্বাস করে। এখন পীর সাহেব চরমনাই বলছেন তাদের বিশ্বাসযোগ্যতা আরো বেশি, দেশ এই দিকে যাচ্ছে। বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল, ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফেসিবাদের পতন ঘটিয়েছে। ওই পিনাকির সুরেই কিন্তু বলছে। এখন সেই আগাম যদি আবার ইউনিট সরকার করে, ভারতের কোলে উঠে বসে, তাহলে আবার সেই অভ্যুত্থান মানুষ ঘটাবে। যারা দিল্লির সাথে এত প্রেম করে তাদেরকে দিল্লি পাঠিয়ে দিবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেছেন, স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিকে থেকে চ্যাম্পিয়ন করেছে। এটা সবচেয়ে বড় চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশে বিএনপি। চুরির দিক থেকে আওয়ামী লীগের চাইতে এগিয়ে কিন্তু বিএনপি। এটা আমরা আগে বলতে পারতাম না, কিন্তু পীর সাহেব চরমনাই আগেও বলতেন, এখনো বলেন। এই জায়গাটাতে তাদের প্রতি সেলুট। দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে, বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল, ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফেসিবাদের পতন ঘটিয়েছে। তিনি আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এখন আবার কেউ কেউ নব্য ফেসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে বৃষ্টি বললে এদেশে ছাতা ধরার চেষ্টা করছে। দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশন দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। এই সরকার দিল্লির প্রতি অনেকটা নমনীয় বা তাদের প্রেসক্রিপশন নিচ্ছে, তাদের ছাড়া তুলতে পারছে না। আরো অনেক বিষয় আমরা আলোচনা করে দেখিয়েছি। টোটাল এই যে সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া, জুলাই সনদ এই মূলা ঝুলিয়ে দেওয়া, পার্লামেন্টের 2 বছরের মূল্য, এগুলো সব দিল্লির কথাই। এই ষড়যন্ত্র প্রতিহত করার কথা বলছেন পীর সাহেব চরমনাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুতে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের পর শিবিরের বিরুদ্ধে কোনো তৎপরতা বা কোনো ন্যারেটিভ, কোনো বয়ান ছাত্রদলের নেই। এ যেন ছাত্রদলের সব বয়ান, ন্যারেটিভ তাসের ঘরের মতো তছনছ হয়ে ভেঙে পড়েছে। এক কালবৈশাখী এসে ছাত্রদলের রাজনীতি উড়িয়ে নিয়ে গেছে। হতাশ ছাত্রদল। অন দি আদার হ্যান্ড শিবির আকাশে ভাসছে, তারা উঠছে, আত্মবিশ্বাস, বিজয়ী, আল্লাহর কাছে শুকরিয়া। বিজয়ের পর যে কাজ করছে পুরো জাতিকে তাক লাগিয়ে দিচ্ছে। সাদিক ক্যাম্প সাথে সাথে হলে এসি লাগানো, রিডিং রুমে, মসজিদে বাথরুমের টাইলস এবং রিডিং রুমের পাশে বাথরুম, নানান কার্যক্রম, বিশাল কর্মযোগ্য শুরু করে দিয়েছে। রাতারাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলো খাবারের মান উন্নতির দিকে, ডাকসু ক্যান্টিনের চিত্র পাল্টে যাচ্ছে। একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় হচ্ছে। সামনে যে কি হবে আমি একটা ধারণা দিয়েছিলাম। কেন্দ্রীয় লাইব্রেরি হবে 20-25 তলা বিল্ডিং, আধুনিক লাইব্রেরি, পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, সমৃদ্ধ, সেই জার্মানি বা বিভিন্ন জায়গায় সমৃদ্ধ লাইব্রেরি আছে, ওই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ হবে 5-7 তলা। জাস্ট দেখবেন কি হয়। এবং বিশ্ববিদ্যালয় কিংবা সরকার টাকা দিতে না পারলেও সাবেক শিক্ষার্থীদের টাকায় সাদিক ক্যাম্পরা একটা সোনার বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করবে। একাডেমিক বিশ্ববিদ্যালয় হবে। পড়াশোনা, মান, রিসার্চ, র্যাঙ্কিং যে কোথায় চলে যায় আপনি দেখবেন। নারীদের জন্য যে কত সুন্দর নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত বিশ্ববিদ্যালয়, অস্বাস্থ্যকর কোনো পরিবেশ থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনারা দেখেছেন সেই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং প্যাড, ওই মেশিন বসানো হয়েছে, ওটা অবশ্যই শিবিরের উদ্যোগে। হ্যাঁ, শিবির, ডাকসুর নেতারা তো শিবিরের কাজ, ডাকসুর কাজ, সবকিছু চলবে। এই জায়গায় ছাত্র দলের আসলে কিছু করার নেই। ওরা হতাশ, ওরা লজ্জা, নাকি ক্যামেরায় আসে না, মাঝে মাঝে একটা ফেসবুক পোস্ট দিয়ে আবার সেটা নিয়ে হাসাহাসি হয়। এতটাই দুঃখজনক বা লজ্জাজনক পরিস্থিতি। মানে পরাজয়ের পর ওই আবিদ ছেলেটা মুখ খুলেও আবার অপমানিত হয়। কিভাবে? যেমন ওদের পরাজয়ের পর বলছে যে আমাদেরকে ফাঁসানো হয়েছে নির্বাচনে, মানে নির্বাচন যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়েছে এই অ্যাপ্রিসিয়েশন দিতে পারছে না ছাত্রদল। যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরাজয়ের পর কিন্তু ওরা আরো পরাজয়ের শিকার হচ্ছে। কিভাবে? দুইটা বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে রিটার্নিং অফিসার প্রেস কনফারেন্স, প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন যে অপপ্রচার হচ্ছে ডাকসু নির্বাচনে, মানে ওই আবিদরা, ছাত্রদল অপপ্রচার চালাচ্ছে, অথচ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। তো এই জায়গায় আরেকটা ধাক্কা খেলো যে ওরা যা বলতে চায় ওটার বিরুদ্ধেই একটা, মানে কোনো কিছু বলে পার পায় না এবং কাউকে বিশ্বাস করাতে পারে না। ওরা দেউলিয়া, এতিমের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কার্জন হলের সামনে দাঁড়িয়ে থাকে। মানে কোনো গুরুত্ব বা কোনো গ্রহণযোগ্যতা কিচ্ছু নেই, ওদের কোনো রাজনীতি নেই। এবং ছাত্রদল আভ্যন্তরীণ গ্রুপিং এর কারণে ভয়ানক অবস্থা, কারো কোনো খাওয়া নাই, চারদিকে হতাশা আর অন্ধকার।
যেদিকে তাকায়, অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। এটা হচ্ছে ছাত্রদলের বর্তমান অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবার সেই টিএসসিতে সাদিক ক্যাম্প ফরহাদের নামে ভোট চুরির যে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা, সেটাও আবার আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়েছে ওটা ছাত্রদলের নাটক ছিল। এক মেয়ের মাধ্যমে এই নাটক সাজিয়েছিল। মান সম্মান ওদের ক্যাম্পাসে নাই, এটা নিয়ে ক্যাম্পাসে হাসাহাসি হচ্ছে। মধুর ক্যান্টিনে, কলা ভবনের সামনে, মল চত্বরে, টিএসসিতে, কার্জন হলের সামনে, সায়েন্স লাইব্রেরির সামনে, সে মোকাররম ভবনে, শহীদ মিনারের পাশে, সেই কুয়েত মিত্রি হলের ওই পাশে, সোশ্যাল ওয়েলফেয়ার বিল্ডিং এর সামনে, আপনি যেখানেই যান, যত বসার জায়গা আছে নিউ মার্কেটের পাশে, সব জায়গায় হাসাহাসি যে ওরা এরকম এক মেয়েকে পাঠিয়েছিল সাদিক ফরহাদের নামে ক্রস দিয়ে, তারপরে একটা ভুয়া ভোট কারচুপি গুজব ছড়াতে, কিন্তু সেটা ধরা পড়েছে। কতটা অযোগ্য, একটা স্ক্রিপ্ট সাজাতে পারে না। আর সেটা নিয়ে সেই মোনামি ম্যাডামের সাথে বেয়াদবি করেছিল ছাত্রদল, যদিও মাপ চেয়েছে। এই হচ্ছে ছাত্রদলের দেউলিয়াত্ব। পরাজয়ের পর ওরা আরো নাকানি চুমানি খাচ্ছে। কিন্তু কথিত বড় দল বিএনপির ছাত্র সংগঠন তারেক রহমানের নির্দেশে চলে, নিজস্বতা তো নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কিছু মুভমেন্ট দরকার, কিছু নড়াচড়া দরকার। ছাত্রদল যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি যে আছে, এটা তো দৃশ্যমান হওয়া দরকার। কিন্তু বিষয়টা বিশ্ববিদ্যালয় এখন শিবির মাই, কিসের ছাত্রদল, কোথার ছাত্রদল, কে ছাত্রদল, কিছুই তো পাচ্ছে না। এই জায়গায় দর্শক কোনো ইস্যু না পেয়ে একটা ইস্যু নিয়ে মাঠে নেমেছে। তো এই মাঠে নামাটা ওদের চেষ্টা যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুতে শিবিরের বিরুদ্ধে কিছু বলা যায় কিনা। ওদের রাজনীতি দেখেন, এই রাজনীতি তো ওদেরকে ডুবিয়েছে। আরে ভাই, রাজনীতি তোমরা ক্রিয়েটিভ রাজনীতি করো, কনস্ট্রাকটিভ রাজনীতি করো, গঠনমূলক রাজনীতি করো না। কারো পেছনে লাগার রাজনীতি ছাড়তে পারছে না। এই পেছনে লাগার রাজনীতি দিয়েই তো তোমরা ধ্বংস হয়েছো। সামনে ভালো করতে হলে কনস্ট্রাকটিভ রাজনীতি করো না। এখন আবার এই নাকানি চুবানি খেয়ে এখন আবার পেছনে লাগার রাজনীতি শুরু করেছে। ডাকসুতে ছাত্রদলের ভরাডুবির পর প্রথম ছাত্রদলের দৃশ্যমান আনুষ্ঠানিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেখেন, সাধারণ শিক্ষার্থীর নামে শিবিরকে ক্রেডিট নিতে দেওয়া হবে না। এটা ছাত্রদলের প্রথম আনুষ্ঠানিকভাবে কোথাও দাঁড়িয়ে বক্তব্য ডাকসুতে পরাজয়ের পর। এর আগে যে যত বক্তব্য এসেছে এগুলো ইনফরমাল অথবা ফেসবুকে সর্বোচ্চ। আর এটা ফরমাল কোনো বক্তব্য ছাত্রদলের, ঢাবি ছাত্রদলের সাধারণ শিক্ষার্থীর নামে শিবিরকে ক্রেডিট নিতে দেওয়া হবে না। এই যে প্রথম আত্মপ্রকাশ বা সামনে আসা ডাকসুতে পরাজয়ের পর আরো কয়েক ধাপে নাকানি চুমনি খাওয়ার পর, সেটা হচ্ছে পিছনে লাগার রাজনীতি, কারো বিরুদ্ধে মাঠে নামার রাজনীতি, গঠনমূলক ক্রিয়েটিভ কনস্ট্রাকটিভ কোনো রাজনীতি না। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট বা এরকম ক্রিয়েটিভ একটা কিছু ঘোষণা করে শিক্ষার্থীদেরকে কানেক্ট করার চেষ্টা করো না। শিবিরকে সাধারণ শিক্ষার্থীদের নামে ক্রেডিট নিতে দেওয়া যাবে না। আরে ভাই, শিবির কোথায় কি ক্রেডিট নিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের নামে? এগুলো কোথায়? আর কি উপলক্ষে এটা বলেছে দেখেন, কতটা দেউলিয়া হলে একটা সংগঠন, কতটা মিসকিন হলে এই কাজ করে। কি যে আমির হামজা নামের এক হুজুর মহসিন হল নিয়ে কি বলেছে না বলেছে, যদিও সেটা ছাত্রদলকে জড়িয়ে বলেনি, সেটা বলেছে ছাত্রলীগকে জড়িয়ে, ভুল কথা বলেছে কিন্তু ছাত্রলীগকে জড়িয়ে। সেটার প্রতিবাদে মাঠে নেমে বলছে শিবিরকে, সাধারণ শিক্ষার্থীদের নামে শিবিরকে ক্রেডিট নিতে দেওয়া হবে না। এটা কোনো রাজনীতি? ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে এক হুজুর, তার প্রতিবাদে মাঠে নেমেছে ছাত্রদল এবং শিবিরের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করেছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা এবং সারা বাংলাদেশের শিবিরের ছেলেরা আমির হামজার বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে, বলেছে এই ধরনের উদ্ভট কথা বলবেন না, এবং জামাতকে বলছে যে এই হুজুরকে থামান, এই হুজুরের নমিনেশন স্থগিত করেন, এগুলো বলছে। আর ছাত্রদল এসেছে যে ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে বা ভুল কথা বলেছে, তার প্রতিবাদে মাঠে নামতে, এবং সেখানে নেমে এই যে কথা সাধারণ শিক্ষার্থীদের নামে শিবিরকে ক্রেডিট নিতে দেওয়া যাবে না, এই যে মহসিন হলে 100 খাট দিয়েছে শিবির, এগুলো নাকি ভুয়া, অমুক তমুক। আরে ভাই, শিবির দিয়েছে, হল সংসদ দিয়েছে, যেই দেখ, এখানে কিছু বিষয় আছে। যেমন পদ্মা সেতু করেছে কে? হাসিনা তার বাপের টাকা করেছে, কিন্তু কি বলেছে? শেখ হাসিনা করেছে। জিয়াউর রহমান খাল কেটেছে কি তার বাপের টাকায় না নিজের টাকায়? সরকারের রাষ্ট্রের টাকায়। কিন্তু কি বলে মানুষ, এটা জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি। এরকম শিবির হল সংসদে বিজয়ী। এখন হল সংসদ কোনো কাজ করলে বাংলাদেশের পলিটিক্যাল কালচার অনুযায়ী শিবির করেছে এটাই বলবে। বিএনপি তো এই কাজই করে, খালেদা জিয়া এইটা করেছে এরকম বলে না, খালেদা জিয়ার আমলে এইটা কাজ হলে খালেদা জিয়া বাপের টাকা করেছে। ছাত্র দলের কোনো রাজনীতি নাই।